This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদার কীর্তি ফাঁস করলো তার সাঙ্গপাঙ্গরা। কলকাতা পুলিশের সিটের জেরায় জাইব প্রমিতের দাবি তারা যা করেছে মনোজিতের নির্দেশে করেছে। আচ্ছা, কি করেছে? ধর্ষণের ভিডিও তোলার কথা স্বীকার করেছে জাইব এবং প্রমিত। ভাবুন একবার, চোখের সামনে ধর্ষণ হচ্ছে আর কেউ বাধা দিল না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অভিযোগপত্রে আইন কলেজের নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে, তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায় যখন সে আমাকে ধর্ষণ করছিল। আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখাবে। যখন যে আমাকে জোর করে ধর্ষণ করছিল তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল। যে হলো মনোজিৎ মিশ্র, গণধর্ষণে মূল অভিযুক্ত। এম এবং পি এদেরই একজন জাইব আহমেদ, অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। মনোজিতের এই দুই সাঙ্গপাঙ্গকে জেরা করে বেশ কিছু সূত্র পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, পুলিশি জেরায় দাদার কীর্তি ফাঁস করে জাইব ও প্রমিতের দাবি, যা করেছি দাদার কথাতেই করেছি, দাদার নির্দেশেই ভিডিও তুলেছি। ব্ল্যাকমেল করবে বলেই ভিডিও তুলতে বলতো দাদা। ভিডিও দেখিয়ে আবারও ঘনিষ্ঠ হওয়ার ছক ছিল দাদার। জাইব ও প্রমিতের দাবি খতিয়ে দেখছে পুলিশ। তবে নির্যাতনের ভিডিও যে তোলা হয়েছে তার সত্যতা অভিযুক্তদের মোবাইলেই পেয়েছে পুলিশ। একটা বিষয় স্পষ্ট, একই মহিলাকে বারবার ধর্ষণ করার ইচ্ছা ছিল মনোজিতের, তাই প্রথমবার ধর্ষণের ভিডিও তুলে রাখত, সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত। 2019 বা 2020 নাগাদ আইন কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণ করেছিল মনোজিৎ। শনিবার সেই ভিডিও সামনে আসে। মহিলা মুখ ঢাকার চেষ্টা করলেও বারবার ক্যামেরার সামনে মুখ তুলে ধরার চেষ্টা করে মনোজিৎ। একাধিক মহিলা মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনোবারই কড়া ব্যবস্থা হয়নি। সেটাকেই যা খুশি তাই করার লাইসেন্স ধরে নিয়েছিল মনোজিৎ। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। কসবা কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, দিকে দিকে বিক্ষোভ চলছে। এর মাঝেই সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কসবা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত। এদিকে কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, যা প্রশ্ন তুলে দিচ্ছে কোন প্রভাবশালীর হাত ছিল ধৃত মনোজিতের মাথায়। গণধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রকে। কিন্তু মনোজিতের কুকীর্তি যে এই প্রথম নয়, যত দিন যাচ্ছে তালিকা লম্বা হয়েই চলেছে। TV9 বাংলার হাতে মনোজিতের ক্রিমিনাল রেকর্ড। তথ্য বলছে সালটা 2018। 16ই মার্চ মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন কলেজেরই দুই ছাত্রী। NRS-এ শারীরিক পরীক্ষা হয়েছিল ওই দুই ছাত্রীর। তারপর সবকিছু ধামাচাপা পড়ে যায়। ওই বছর ল কলেজ থেকে বহিষ্কৃত হয় মনোজিৎ। মনোজিতের কলেজে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। অনুমতি ছিল শুধু পরীক্ষা দেওয়ার। 2022 সাল থেকে ফের কলেজে যাতায়াত শুরু মনোজিতের। এক বছরের মধ্যেই আবারও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর। গত বছরও ছাত্র পেটানোর অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে। আমরা চালাতে পারিনি, সেভাবে মেনটেন করতে পারিনি, এবং তার ফলে ও ঢুকতে পারে, এবং তার ফলে এত কিছু হয়, এত দুর্নীতি সব হওয়ার সুযোগও করে পেয়ে যায়। তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়ও তটস্থ থাকতেন মনোজিৎকে নিয়ে। সেই অভিজ্ঞতার কথা TV9 বাংলাকে জানালেন দেবাশিস বাবুর স্ত্রী নবনীতা চট্টোপাধ্যায়। আমার হাজবেন্ড যখন প্রিন্সিপাল ছিলেন, ওকে বিভিন্ন সময় ওর অত্যাচারে হয়ে উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন। অনেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওর বিরুদ্ধে ছিল এবং ওকে কলেজে আসাও বন্ধ করে দিয়েছিলেন। অকারণ হেনস্থা, অকারণে ভর্তির জন্য, বেআইনি ভর্তির জন্য চাপ, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে অবৈধভাবে কলেজের টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া, সব রকমই ও করত। এখন প্রশ্ন, এত অভিযোগ, যার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে থানাতেও অভিযোগ দায়ের হয়, কিন্তু মনোজিতের নাগাল কেন পায়নি পুলিশ? কোন প্রভাবশালীর হাত ছিল মনোজিতের মাথায়? কোনো প্রভাবশালীর হাত না থাকলে কি এত সব কাণ্ড ঘটানো যায়? এদিকে মনোজিৎ কাণ্ডের ঠেলায় কলেজের লেখাপড়া লাটে ওঠার জোগাড়। ছাত্রীকে গণধর্ষণের তদন্তে কলেজের একাধিক জায়গা সিল করে দিয়েছে পুলিশ। নমুনা সংগ্রহে বারবার ক্যাম্পাসে যাচ্ছেন তদন্তকারীরা।
সেই তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেই কারণে কলেজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালন সমিতি। বন্ধ অনির্দিষ্টকাল আশা করে কয়েকদিনের মধ্যে খুলে যাবে, মানে যেটা পুলিশের যে কাজটা, ফরেন্সিকের যে কাজটা, এই কাজগুলি হয়ে গেলেই কলেজ খুলে যাবে। এরকম কলেজ বন্ধ, আর অফকোর্স আমাদের হ্যাম্পার তো হবেই, কারণ আমাদের রেজাল্ট আটকে আছে, ওদের এক্সাম আটকে আছে জুনিয়রসদের, আর এরকম হওয়ার তো কোনো কথা না, ক্যারিয়ার তো হবেই, কারণ আমরা কলেজে পরীক্ষা দিতে পারবো না, তো আমরা রেজাল্ট পাবো না, তো সেটাই তো অ্যাফেক্টেড হবই আমরা। এদিকে কলেজের ডিবি মেম্বারদের দাবি, ভোট নেই তখন কলেজের ইউনিয়ন রুমেও তালা ঝুলিয়ে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কসবার কলেজে ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ, রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর কসবায় আইন কলেজেও যায় বিজেপির এই দল। প্রাক্তন সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে বিজেপির তথ্য অনুসন্ধান দলে ছিলেন বিপ্লব দেব, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্র। পুলিশ কমিশনারের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করে এই দল। যথাযথ তদন্ত এবং দোষীদের ফাঁসির শাস্তির দাবি জানানো হয়। বাংলা নির্যাতন, মহিলা নির্যাতনের সব ক্ষেত্রে এফআইআর দায়ের হয় না বলে অভিযোগ প্রতিনিধি দলের। সন্ধ্যায় এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ কমিশনারের সঙ্গে আমরা দেখা করেছি লালবাজারে, উনি স্পষ্টতার সঙ্গে বলেছে যে আমরা তার মধ্যে কোনো কম্প্রোমাইজ করব না, আমরা শাস্তি যাতে কঠোর শাস্তি হয়। আমাদের মীনাক্ষী বলেছেন ফাঁসি হবে, তো বলছে হ্যাঁ নিশ্চিত হবে, বা আর কেতে তো হয়নি, তো কমিশনার বলছে না ম্যাডাম ইস বার হোগা। তো এবং ডকুমেন্টস পর্যাপ্ত রয়েছে, এফআইআর সবকিছু লিপিবদ্ধ করে লিফাফাবন্দ করে দেওয়া হয়েছে কোর্টে। তো এই পর্যন্ত হয়ে গেছে, পরে যাতে আমি তার জন্য এই কথাগুলো বলছি, এক মাস পরে যাতে না বলে এই তো এই ডকুমেন্টস নেই, এই ডকুমেন্টস নেই, এখন সব ডকুমেন্টস আছে। পুলিশ কমিশনার নিজে खुद বলেছে। पुलिस कमिश्नर से बातचीत के दौरान हमने कहा कि कोई ऐसा पोर्टल बनाए जहां पर रोज समीक्षा हो, महिलाओं के विरुद्ध जितने भी उनके अधिकारों का आक्षेप हो रहा है, ऐसे में उनके विरुद्ध जो भी अपराध हो रहे हैं उस पर तुरंत कार्रवाई की जाए। क्या यहाँ का प्रशासन ये करेगा? এরা শুধু বিজেপির লোকেদেরকে, বিজেপির ওয়ার্কার্সদেরকে অত্যাচার করছে তা নয়, পুলিশ এবং মমতার লোকজন মিলে এরা যতগুলো সাংবিধানিক বডি এসেছে, লাইক এনএচআরসি, মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, এরা প্রত্যেককে ইগনোর করেছে। অপোজিশন মানে বিজেপির এমপিরা নট সেফ। এর আগে অর্জুন সিং এর সঙ্গে ঘটেছে, এবার সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটিয়েছে। আমি বলেছি আপনারা এই বিষয়ে থ্রু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সরকারকেও এই বিষয়টা জানা দরকার রয়েছে এবং সামনে আনা দরকার, এদের শিক্ষা দেওয়া দরকার আছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, নারী হত্যার ঘটনা ঘটে, তখন এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম, জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে? নিজেদের শাসিত রাজ্যগুলোতে অপরাধের মালা, সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না কেন? এসছেন যখন, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তার সঙ্গে একটু কথা বলে যান, কোন আশ্রমের কোন ঘরে কি হয়েছে সেগুলো একটু ফ্যাক্ট ফাইন্ডিং সেগুলো একটু বিজেপি করে যান। 2026 অগ্নি পরীক্ষা, সেই ভোটের বাজারে একটা কুচো শিকি নেতা যে কার্যত আধুলির পর্যায়েও পড়ে না, সে কোথায় একটা অপরাধ করলো আর তাতে গোটা দলটা কেঁপে গেল। কসবা ল কলেজে ধর্ষণ অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত, সেই ধর্ষণের নিন্দা করতে গিয়ে তৃণমূলের অন্দরই তো গৃহদাহ লেগে গেছে। দুজনেই একই দলের, সংসদেও তাঁরা সহকর্মী, কিন্তু বরাবরই কাজিয়ায় জড়িয়ে পড়তে স্থান কাল নিয়ে ভাবেননি কেউই। মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বৈরথের সাক্ষী হয়েছে নির্বাচন কমিশনের অফিসও। এবারে কসবা গণধর্ষণ নিয়ে তৃণমূল যখন নিজেদের অস্বস্তি এড়াতে ব্যস্ত, ঠিক তখনই ফের
প্রকাশ্য কাজিয়ায় জড়িয়ে শিরোনামে মহুয়া কল্যাণ। বিতণ্ডার সূত্রপাত কসবা কাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধব করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। বিতর্ক এড়াতে শনিবার রাতেই কল্যাণের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে দল। জানিয়ে দেয় তৃণমূল এই ধরনের মন্তব্য সমর্থন করে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দলের এই মনোভাব স্পষ্ট হওয়ার পরেই আসরে নামেন মহুয়া মৈত্র। সরাসরি কল্যাণের নাম না করলেও তৃণমূলের পোস্টটি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লেখেন, নারী বিদ্বেষ ভারতের দলীয় গণ্ডিতে আটকে নেই, কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুক। মহুয়ার এই পোস্টের পর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনো রাগঢাক না রেখেই সাফ বলেন, নারীদের মধ্যে একমাত্র একজন মহুয়া মৈত্রকেই তিনি ঘৃণা করেন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। মহুয়া মৈত্রের ব্যক্তিগত জীবন নিয়েও বেলাগাম আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? কল্যাণের আরও অভিযোগ, উপনির্বাচনের জন্য প্রচারে তাকে কালীগঞ্জে যেতে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু সে সময় তাকে বাধা দেওয়ার পিছনেও ছিলেন মহুয়াই। কল্যাণ এবং মহুয়ার মধ্যে যুযুধান সমীকরণ বঙ্গ রাজনীতিতে অজানা নয়, কিন্তু 2026 নির্বাচনের আগে কসবা গণধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুতেও মহুয়া কল্যাণের কাজিয়া অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এদিকে কসবাকাণ্ডের নির্যাতিতাকে নিয়ে প্রশ্ন, মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। ব্যক্তি নয়, দল বড়, দলই সবকিছু, প্রতিক্রিয়া মদন মিত্রর। দলকে নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলেই জানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আমি ব্যক্তি নয়, দল বড়, দলের চেয়ে নেতা বড়। তো আমার নেত্রী আমাকে একটা শোকজ পাঠিয়েছেন দল থেকে, আমি তার উত্তর দেবো। কিসের অভিমান করবো? দল আমার সব কিছু, দলের জন্যই আমি সব কিছু। দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে, দল আমায় পাঠিয়েছে, আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি। আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে, কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি।